শিশু রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামিদের জেল আপিল গ্রহণ করেছে হাইকোর্ট। শুনানির অগ্রাধিকার বাগুড়ার আসিয়া সহ চাঞ্চল্যকর সব মামলা। আমাদের কাছে প্রত্যেকটি মামলা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি মামলায় রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের সর্বোচ্চ সিরিয়াসনেস থাকবে। চুয়াডাঙ্গায় 9 জনকে পুশিনের চেষ্টা ঠেকালো বিজিবি। সীমান্তে টহল জোরদার, ফিরল বিএসএফ এর গুলিতে নিহত মুজিবের লাশ। 1,500 কোটি টাকার তিস্তা সেচ প্রকল্পের সংস্কারে ব্যাপক অনিয়ম, ভেঙে পড়েছে নিম্নমানের সামগ্রীর বাঁধ নাল, বিপাকে কৃষকরা। যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তি সই হবে আজই, দাবি ট্রাম্পের। ভিন্ন কথা বলছে তেহরান। স্বাগত স্টার নিউজে, সঙ্গে রিশান মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো। চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় 5 বছর বয়সী এক শিশুও গুরুতর আহত হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে উপজেলার পারৈকোড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন অ্যানি বড়ুয়া এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। আহত শিশুটির নাম পিয়াস বড়ুয়া। প্রতিবেশীরা জানান, রাতে চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়ার সাথে আর্থিক লেনদেনের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত তেজপ্রিয় ভাইকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদ হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার বেতেগে ইউনিয়নের চাম্বাতুলি ঈদগাহ ময়দানের মাসুদ চৌধুরীর জানাজা শেষে দাফনের কথা জানিয়েছেন তার পরিবার। এদিকে হত্যার ঘটনার সিসিটিভি ফুটেজ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এতে দেখা যায় 6 জন এই কিলিং মিশনে অংশ নিয়েছে। গুলি করে সিএনজি চালিত অটোরিকশা যোগে দ্রুত স্থান ত্যাগ করে তারা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বালুর ব্যবসা এবং দলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। খুলনায় ফজর নামাজের পর মসজিদে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন 2 মুসল্লি। ভোর 5:30টার দিকে মহানগরের দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম এবং আলম মণ্ডল। পুলিশ জানায়, কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এ সময় পাশে থাকা মুসল্লি আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এই ঘটনায় আটক করা যায়নি কাউকে। রাজধানী মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া বিচারপতি সুদেব চক্রবর্তী এবং বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া এবং রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল। পরে হাইকোর্ট চত্বরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল জানান, মামলাগুলো মুলতবি ছাড়া বিরতিহীনভাবে শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। গত 7 জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের রায় দেন। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। সেইটি বিবেচনায় নিয়ে আমি আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি, আসিয়ার মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। নিজ বাসায় ঢোকার পরই গায়েব হয়ে যায় 5 বছরের ইব্রাহিম।
বহু খুঁজে 1 মাসেও সন্ধান মেলেনি শিশুটির। পরিবারের জিজ্ঞাসা, তাদের সন্তান কি হাওয়ায় মিলিয়ে গেল? বিষয়টি নিয়ে অন্ধকারে আইনশৃঙ্খলা বাহিনীও। সহকর্মী সাব্বির আহমেদের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। পল্লবীর বাসিন্দা মোহাম্মদ জসিম। বেলপুরি, ফুচকা ও ঝালমুড়ি বিক্রি তার পেশা। তার মাঝে এখন এক আকাশ শূন্যতা। ব্যবসা করতাম সবসময়, বাবা ব্যবসার মা লাগাই দিত, আইসে 1 মাস আমার বাবা আমার কাছে নাই। শিশু রামিসা হত্যার 5 দিন আগে গেল 13ই মে। পাশেই বন্ধুর বাসা থেকে 7:40 ভাড়া বাসার মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ইব্রাহিম। বাড়ির মালিক ওমরও তখন বাড়িতে ঢুকছিলেন। ঠিক 10 মিনিট পরই একটি সিসি ক্যামেরার ফুটেজে শিশুর আর্তচিৎকার শোনা যায়। এরপর থেকেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে ছোট্ট শিশুটি। ওই দিনের রাত 12টা পর্যন্ত সিসি ফুটেজেও দেখা যায় ইব্রাহিম বাসা থেকে বের হয়নি। ঘটনার পর থানায় জিডি ও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেও কোনো লাভ হয়নি। ঘটনার 18 দিন পর 2 জুন থানায় মামলা নেয় পুলিশ। বলতেছে, আম্মু আমার আজকের তোমার হাতের মুরগির রান্না অনেক মজা লাগে, তুমি আজকের আমার 5 টুকরা মুরগির মাংস দেবা। বাবা আমার আর মুরগির মাংস খাইতে পারে না। এতটাই বলি যে আমার সন্তান একদিন হলো হাসরের ময়দান আমার কাছে আসবে, কিন্তু এদেরকে সেদিন হাসরের ময়দান আমি ক্ষমা করবো না। আমার আর 2টা ছেলে মেয়ে আছে, আমি দেশে চলে যাবো, আমি আর শহরে থাকবো না। এতটুকুই বলি যে দুনিয়ায় গরিবের যখন বিচার নাই, একমাত্র আল্লাহর কাছে সঠিক বিচার পাবো হাসরের ময়দানে। প্রশাসন বা বড় লেভেলের ছেলে মেয়ে থাকলে আজকে মুহূর্তের মধ্যে মাটি খুঁজে মাটির নিচে থাকলে বের করে নিয়ে আসতে প্রশাসন, কিন্তু আমাদের কোনো কদর মেলেনি। এ ঘটনায় বাড়ির মালিককে সন্দেহ করছেন পরিবার। বাড়িওয়ালা ওমর, শিথিল, সাজু আর হলো বিহারি আমান নেশার সাথে জড়িত, এবং হয়তো আমার ধারণা এরা টাকার বিনিময়ে হয়তো আমার সাথে ছেলেকে সরিয়েছে। মুখ না দেখানোর শর্তে ক্যামেরার কথা বলেন বাড়ির মালিক সাজু। ঠিক না, ওর গার্জিয়ান যদি ওভাবে টেক কেয়ার করতো তাহলে তো মিসিংয়ের কোনো কথাই ছিল না। ছোট বাচ্চারা কেন একা একা ছাড়বে? 1 মাস কেটে গেলেও এ ঘটনায় কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। পল্লবী থানা পুলিশ চেষ্টা করছে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা বলার মতো এরকম কোনো অগ্রগতি এখন পর্যন্ত নাই আর কি। তাহলে কোথায় গেল ইব্রাহিম? দরজার সামনেই পড়ে আছে এই ছোট্ট জুতা জোড়া, শুধু নেই ইব্রাহিম। প্রায় 1 মাস অতিবাহিত হয়েছে, এখনো সন্ধান নেই ছোট্ট ইব্রাহিমের। পরিবারের অভিযোগ, তারা গরিব হওয়ায় ইব্রাহিমকে উদ্ধারের ব্যাপারে আগ্রহ নেই প্রশাসনের। তাদের চাওয়া দ্রুততম সময়ের মধ্যে ইব্রাহিমকে উদ্ধার করা হোক, ইব্রাহিম ফিরে আসুক তার মায়ের কোলে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে শূন্য রেখায় 3 দিন ধরে আটকে আছে শিশুসহ 12 জন। শুক্রবার ভোরে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে বিজিবি এবং স্থানীয়দের বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার পর থেকেই তারা ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। বিজিবির দাবি, বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এবার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জন পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়েছে। পরে তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। ভোর 4টার দিকে দর্শনা সীমান্তের 75 নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে 75 নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতের অংশে ভোরের দিকে 11 জনকে জোর করে বিএসএফ। উদ্দেশ্য ছিল তাদের বাংলাদেশে ঠেলে দেয়া। বিজিবি সতর্ক অবস্থান নিলে তাদের সঙ্গে যোগ দেন গ্রামবাসীও। পরবর্তীতে ওই 11 জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নেয় বিএসএফ।
দর্শক, ভারতের যেই পুশিন চেষ্টা বাংলাদেশে সেটি কিন্তু অব্যাহত আছে। আমরা সীমান্ত পরিস্থিতি জানবো। বিএসএফের পুশিন চেষ্টা নিয়ে থামছে না সীমান্তের উত্তেজনা। সীমান্ত সুরক্ষা, টহল এবং নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। আরও খবর জানবো চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে সহকর্মী মাহমুদুল হাসান তুষার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তুষার, আপনার কাছে জানতে চাই এখন সীমান্তের পরিস্থিতি কেমন, বিজিবি এবং গ্রামবাসীর টহল কেমন দেখছেন? রিশান, চাঁপাইনবাবগঞ্জে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 184 কিলোমিটার এলাকা জুড়ে ভারতের সাথে সীমান্ত রেখা রয়েছে। 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলার মধ্যে সীমান্ত রেখা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 3টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। আমরা 3টি ব্যাটালিয়নের সাথে কথা বলছিলাম, তিনারা জানাচ্ছিলেন যে যখন থেকে ভারতে উত্তেজনা শুরু হয়েছে তারপর থেকে বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি যখন উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হচ্ছে তখন গ্রামবাসীও বিজিবির সাথে টহল জোরদার করছে। এবং আপনাকে জানা চাই নওগাঁ 16 ব্যাটালিয়নের অধীনে গত 4 জুন একটি পুশিনের ঘটনা ঘটে। তারপর পরেই গতকাল রাতে আনুমানিক রাত 12টা 40 মিনিটে প্রায় 15 জনকে নৌকা যোগে পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ। এর মধ্যে ছিল 8 জন নারী 2 জন পুরুষ এবং 5 জন শিশু। তাদেরকে তাৎক্ষণিক বিজিবি জানতে পারার পরে তাদেরকে প্রতিহত করে এবং শূন্যরেখায় 2 ঘন্টা অবস্থান করার পর পরবর্তী ভারতের অভ্যন্তরে তাদেরকে নিয়ে যায়, এমনটি জানিয়েছে বিজিবি। তারপর থেকে মূলত এখন পর্যন্ত পুরো সীমান্ত রেখাগুলো স্বাভাবিক অবস্থান রয়েছে। তবে এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তিনারা যেমনটি জানাচ্ছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে যে সীমান্ত রেখাগুলো বিজিবি যে সদস্য টহল জোরদার করেছে, এর পাশাপাশি এলাকাবাসীও তাদের সমর্থনে সবসময় পাশে রয়েছে এবং কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতি হলে এলাকাবাসীও তাদের সাথে টহল জোরদার করছে। পাশাপাশি এই এলাকাগুলো মাইকিং করেছে বিজিবি, দেখেছি তারা সচেতনামূলক কার্যক্রম বৃদ্ধি করেছে। তারা জানাচ্ছেন যে কোনো রকম ঘটনা পুশিনের মতো ঘটলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানো হয়। বিজিবি সদস্যের সাথে অতিরিক্ত আনসার বিডিপির প্রায় 33 জন সদস্যকে নিযুক্ত করা হয়েছে। তারা কি যে কোনো পরিস্থিতিতে তারাও বিজিবির সাথে সহযোগিতা করবে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। রিশান। তুষার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আমাদের সহকর্মী তুষার আমাদেরকে অবগত করছিলেন। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে জুলফিকার আলী নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। শনিবার সন্ধ্যায় দর্শনা গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন নিরাপত্তা বেষ্টনীর কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। জুলফিকার আলী দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের কালু মৌলভীর ছেলে। তিনি দর্শনার একটি কারখানায় কাজ করেন। স্থানীয়রা জানান বিকেলে সীমান্ত এলাকায় লাকড়ি কোড়াতে যান জুলফিকার সহ কয়েকজন। এই সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। অন্যান্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন জুলফিকার। তাদের মারধর করা হয় বলেও জানিয়েছেন স্থানীয়রা। লক্ষ্য ছিল তিস্তা সেচ প্রকল্প সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে রংপুর, দিনাজপুর ও নীলফামারীর কৃষি অর্থনীতিকে চাঙা করা। অথচ 35 বছর আগের সমীক্ষাকে পুঁজি করে পানি উন্নয়ন বোর্ডের 1452 কোটি টাকার এই প্রকল্প যেন অনিয়ম আর দুর্নীতির মহোৎসব। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ভেঙে পড়েছে বাঁধ ও নালা। এতে সেচ তো মিলছেই না, উল্টো টাকা খরচ করে খালে পানি দিতে হচ্ছে কৃষকদের। প্রতিবাদ করায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তরের জীবনরেখা তিস্তা, কখনো দুকুল ছাপিয়ে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল, কখনো আবার পানির জন্য হাহাকার। উজান ভাটির এমন অসম পানি প্রবাহের শিকার রংপুর, দিনাজপুর সহ উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ। কৃষকদের সুবিধার্থে 2022 সালের 1452 কোটি টাকার প্রকল্প নেয় তৎকালীন সরকার। 2024 সালে বাস্তবায়নের কথা থাকলেও উল্টো মেয়াদ বেড়েছে 2026 পর্যন্ত। এখন এই ক্যানেলে নিজে মোটর বসাইয়া আমরা পানি স্কিম ধান আবাদ করতেছি। সিমেন্ট উঠি যাচ্ছে, তলে নিচে বালু, কোনো রড নাই অথবা পাথর নাই, খালি বালু আর সাদাকের সিমেন্ট দিয়া সত্যি দিয়ে চলে গেছে। ক্যানেলে আসা থাকলে তো আমাদের এই এলাকার লোকজন সবাই দেখা গেল যে সমস্যা হলে। এই প্রকল্প ঘিরে এখন অনিয়ম দুর্নীতির অভিযোগ। দরপত্র অনুযায়ী দূর থেকে মাটি আনার নিয়ম থাকলেও খালের তলদেশ ও পাশের আবাদি জমির মাটি কেটেই চলছে খাল আর নালার বাঁধ সংস্কার। এতে পানির সামান্য চাপেই ভাঙছে বাঁধ ও নালা। নিজেদের অর্থ খরচ করে সেচ দিতে হচ্ছে চাষিদের। অ্যাকুয়ার থেকে ভেকু দিয়ে মানে ওই যে বাঁধের মাটি দিয়ে বাঁধকে বাঁধানো,
এইটা কিন্তু সম্পূর্ণ অনিয়ম, এটা শিডিউলের বাইরে। খালি বালু দিয়েছে ঢালি দিয়েছে, বালু দিয়েছে ঢালি দিয়েছে, শেষ। এই পানির মধ্যে দেখা যায় ওই পানি ওই কেলে আছে, ভূত তো আর উঠবে না। এমন ভাবে মেরামত করে গেল, নালা মেরামতও হয় নাই, নালা ভাঙ্গি টাঙ্গি সবকিছু গুড়া মারা হয়ে আছে। পানি যে ছাড়বে তার আগে আগে ওটা ভাঙ্গি চুরি শেষ হয়ে গেছে, তাতে কোনো লাভ হয়নি, আমাদের বরং আরো ক্ষতি হয়েছে। এই নিয়ে আমরা কথা বলছি, দেখি আমাদের মানে হুমকি অনেক দেশে। আর অন্যদিকে নিম্নমানের সামগ্রীর কারণে নির্মাণের কয়েক মাসেই ধসে পড়ছে সিসি ঢালাই। পার রক্ষায় জিও ব্যাগের পরিবর্তে ফেলা হয়েছে চটের বস্তা। এসবের প্রতিবাদ করায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারের লোকজনের হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা। এদিকে সেচ খালে পানি সরবরাহের সুবিধার্থে তিস্তা ব্যারেজের ভাটির প্রবাহ আটকে দেয়ায় ব্রহ্মপুত্রের মোহনা পর্যন্ত 90 কিলোমিটার পরিণত হয়েছে মরুভূমিতে। পানির সংকটে যখন নদী মরছে তখন সেচ প্রকল্প সমুন্নত করার জন্য অর্থ ব্যয়টা এটা অপরিণামদর্শী প্রকল্প ছাড়া আর কিছু হতে পারে না। নদীকে মেরে দিয়ে যে প্রকল্প গ্রহণ করা হচ্ছে, তার যে আওতা বৃদ্ধি করা হচ্ছে, এটি আমরা মনে করি পরিবেশ বান্ধব কর্মসূচি নয়। অনিয়মের পাহাড় সম অভিযোগের বিপরীতে পুরনো ও দায়সারা বক্তব্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। যে স্ল্যাবগুলি ভেঙে গেছে এটা আমরা দেখেছি, এটা কাজ করার পরে ঠিকাদারের যেগুলো ভেঙে গেছে সেগুলি আমরা ঠিকাদারের এখনো পারফরমেন্স গ্যারান্টি আছে, ডিফেক্ট পার হয় না, ওইগুলি আমরা ঠিকাদারের কাছ থেকে ঠিক করে নিব। সবসময় মনিটরিংয়ে আছে। আমরা ঠিকাদারকে এ পর্যন্ত কোনো বিল প্রদান করিনি, মানে আমি যোগদানের পরবর্তীতে কোনো বিল প্রদান করিনি। আমাদের নজরে যদি কোথাও পড়ে আমরা অবশ্যই সেটা ঠিক করে নেই। প্রায় 1,500 কোটি টাকার এই প্রকল্প ঠিকঠাক বাস্তবায়িত না হলে হুমকির মুখে পড়বে উত্তরাঞ্চলের কৃষি। এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি তাগিদ তিস্তা অববাহিকার মানুষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে অনেকটাই কোণঠাসা সুন্দরবনের বিভিন্ন বনদস্যু বাহিনী। চাঁদাবাজি, মুক্তিপণ সহ নানা অপকর্ম করতে না পারায় কোস্টগার্ড স্টেশনে হামলাও চালায় দুর্বৃত্তরা। বাগেরহাটের মোংলার জয়মনির ঘোল এলাকায় ঘটে তেমনই এক হামলার ঘটনা। জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার পাশাপাশি সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান চলছে বলেও জানায় কোস্টগার্ড কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন নিবিড় সাহা, ছবি তুলেছেন কাজী জুয়েল। বাগেরহাটের মোংলার জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুর চালায় বনদস্যুদের একটি গ্রুপ। এতে আহত হয় কোস্টগার্ডের বেশ কয়েকজন সদস্য। কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বাহিনীটি। কর্তৃপক্ষের দাবি, কোস্টগার্ডের সার্বক্ষণিক টহলের কারণে দস্যুতার সুযোগ না পাওয়ায় হামলা চালানো হয়। তারা অতর্কিত হামলা করে বসছে, বাট আপনারা দেখেছেন যে আমাদের রিএনফোর্সমেন্ট যখন গিয়েছে তখন কিন্তু আবার তারা উল্টা পিছু হটা শুরু করছে। তো এই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছে, বাট এই জিনিসগুলা তারা কোনো একটা সুযোগে করেছে মানে এই না যে ভবিষ্যতে এইগুলা করার সুযোগ তারা পাবে। আমরা এখন অত্যন্ত কঠোরভাবে থাকব। গেল 5 মাসে কোস্টগার্ডের সাফল্যের পরিসংখ্যানে রয়েছে 2টি বিশেষ অভিযান, যেখানে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলাবারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করে সংস্থাটি। উদ্ধার করা হয় 41 জিম্মিকে। তবে সুন্দরবনে এখনও 6 থেকে 7টি জলদস্যু গ্রুপ সক্রিয় আছে। সুন্দরবনের মেইন সকল পয়েন্ট কভার করি। আর ডাকাতটা কি করছে, ওরা আপনার একদম প্রত্যন্ত কোনো জায়গা থেকে ওই 1-2 জেলেকে ওই ন্যারো খাল থেকে তুলে নিল। হয়তো সমস্যাটা কোথায় দেখেন, তুলে নেওয়াটা বড় সমস্যা না, ওটা আমরা উদ্ধার করে ফেলি। সমস্যা হলো যেই ব্যক্তিকে নিয়ে গেল সে কাউকে জানায় না। সুন্দরবনে আগে পুশিন হলেও এখন সেই সুযোগ একেবারেই নেই। সীমিত জনবল নিয়ে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছে কোস্টগার্ড সদস্যরা। অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড, 2টি অপারেশনের কারণে দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করেছে এই সুন্দরবনে। এই অঞ্চলে কোস্টগার্ডের সাফল্যের বিপরীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে অপরাধী চক্র। তবে কোস্টগার্ডের কড়া জবাব, কোনো ছাড় দেয়া হবে না, যে কোনো মূল্যে নিরাপদ রাখা হবে সুন্দরবনকে। নিবিড় সাহা, স্টার নিউজ, সুন্দরবন। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি। তবে এখনও সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।
বন্যার শঙ্কা নেই বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকাল 9টায় দেয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কলমাকান্দা উপজেলার উবদাখালী নদীর পানি বিপদসীমার 79 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার কংস, সোমেশ্বরী, মগরা ও খালিয়াজুড়ির ধনু নদী সহ অন্যান্য প্রধান নদ নদীর পানিও বিপদসীমার নিচে রয়েছে। এদিকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকাকে ডেঞ্জার মৌসুম হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। নৌ দুর্ঘটনার ঝুঁকি থাকায় 15 মার্চ থেকে 25 অক্টোবর পর্যন্ত 7 মাস নৌ চলাচল বন্ধ রাখার কথা। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ডেঞ্জার জোনের অভ্যন্তরীণ এবং দূরপাল্লার অন্তত 22টি রুটের বিভিন্ন পয়েন্টে চলছে ট্রলার ও স্পিডবোট। প্রতিটি মুহূর্ত শঙ্কা নিয়ে যাতায়াত করতে হয় যাত্রীদের। নিষেধাজ্ঞা না মেনে এভাবেই ঝুঁকি নিয়ে উত্তাল নদী পার হচ্ছেন দ্বীপ জেলা ভোলার কয়েক লাখ মানুষ। জেলা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের একমাত্র ভরসা নৌপথ। বর্ষায় ঝুঁকির মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। ফিটনেসবিহীন ছোট ছোট ট্রলার আর স্পিডবোটে মেঘনা তেঁতুলিয়া নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা। এসব নৌযানের বেশিরভাগেরই নেই অনুমোদন, নেই লাইফ জ্যাকেট, লাইফ বয়া, ফায়ার ব্যাকেট ও অগ্নি নির্বাপন যন্ত্র। যারা যাত্রী আসতেছে তাদের জীবনের অনেকটা ঝুঁকি নিয়ে তারা এদিকে পারাপার হইতেছে। আলেকজান্ডার যাইতে বা নোয়াখালী যাইতে একটা সার্ভিস দরকার, তো ছোট ট্রলার দিয়ে আমরা যাই, কিন্তু ওটা দিয়ে যাইতে অনেক রিস্ক। মানুষ জিম্মি, কারণ যাইতে হবে, মানুষের তো আর অন্য কোনো পথ আছে, ইলিশা দিয়ে মানুষ আইসা তো আর ঘুরে তো অন্য পথে যাবে না। লস নাই করার কি আছে, ট্রলারে উঠতে হইব না। তুফান হয়েছে হঠাৎ হয়েছে, কলিজা বুকুর কলিজা ভিডিও বাই না অনকা যাইতে হইবে, আল্লাহ বাঁচাই না মানে। তবে অবৈধ নৌযান বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা। আর উপজেলা প্রশাসনের নজর অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য সুরক্ষা সামগ্রীর দিকে। এখানে সি ট্রাক কিংবা বড় লঞ্চ এগুলো চলবে, কিন্তু ছোট ট্রলার, ছোট স্টিল বডি, তারপর কাঠের নৌকা এগুলো চলার কোনো সুযোগ নেই, আমরা এগুলো অ্যালাউ করি না। একটু সতর্ক থাকলেই কিন্তু আপনার এই দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব। পাশাপাশি যদি লাইফ জ্যাকেট থাকে কিংবা আধুনিক যে জিপিএস ট্র্যাকার যদি রাখা যায়, যে সে কোথায় আছে অটোমেটিক ট্র্যাকার দিয়ে খোঁজ পাওয়া যাবে। খুব ব্যয়বহুল না, হয়তো 1000-2000 টাকা লাগতে পারে, এগুলোর ব্যবস্থা করা যেতে পারে। শুধু আশ্বাস নয়, বাস্তবে অবৈধ নৌযান চলাচল বন্ধ করে এসব রুটে সরকারি সি ট্রাক বা নিরাপদ নৌযান দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। কিশোরীকে ধর্ষণের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলমকে প্রত্যাহার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায় কয়েক মাস আগেই এই ঘটনা ঘটে, কিন্তু পুলিশের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। পুলিশ জানায় তখন এই অভিযোগের তদন্তে কোনো সত্যতা মেলেনি। কিন্তু আজ আবার ঘটনার বিবরণ সহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত কিংবা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য বাংলাদেশ ছাত্রলীগের যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। নোয়াখালী থেকে রাজাকার বিতাড়িত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। শেখ হাসিনার স্মরণে ভয় করি না মরণে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলার জন্য। চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে মা ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে আমরা আরও জানবো। আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তামিম, আপনার কাছে জানতে চাই, এখন কি পরিস্থিতি? এ পর্যন্ত মামলা হয়েছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? রাত 10:30টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং কি হত্যাকাণ্ডের ঘটনার পর এখন পর্যন্ত
পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পুলিশের সাথে। তারা জানিয়েছেন যে দুপুর নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হবে লাশ এবং সেই তারপরই হচ্ছে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পরই সেই ক্ষেত্রে ময়নাতদন্তের পরই যে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়া শুরু হবে। আমরা কথা বলছিলাম যিনি মারা গেছেন তার স্বামীর সাথে। তিনি যেটি জানিয়েছেন টাকার লেনদেন সংক্রান্ত জেরেই তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা বলে তারা জানিয়েছে এবং তার স্ত্রী মারা যাওয়ার আগে একজনের নাম বলেছিলেন, সেই নামের প্রেক্ষিতেই সে এই একজনকে আসামি কথা বলা হচ্ছে এবং সেই আসামিকে ধরেই পুলিশ এখন পর্যন্ত তাদের তদন্ত এগিয়ে চলেছে এবং তাকে ধরার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও সেই মা মেয়ের সাথে একজন শিশু 5 বছরের শিশু আহত হয়েছে, যার মাথার মধ্যে আঘাত করা হয়েছে ছুরি দিয়ে। সেই প্রাথমিকভাবে তাকে আনোয়ারা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে বাসায় আবার পাঠিয়ে দেওয়া হয়, যেহেতু আঘাত এত গুরুতর নয় এবং আশঙ্কাজনক নয় বলছেন ডাক্তাররা। আমরা কথা বলছিলাম যিনি এই মামলা যিনি তদারকি করছেন তার সাথেও কথা বলছেন। তিনিও বলছেন যে পারিবারিক একটি জেরের কারণেই এই ধরনের একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এবং পরিবার এবং আশেপাশে যারা প্রতিবেশীরা আছেন তারাও যেটি স্থানীয়রা জানিয়েছেন, তারা বলছেন যে তাদের মধ্যে সক্ষমতা ছিল কিন্তু এইভাবে কোনো ধরনের ঘটনা ঘটবে তারা আশা করেনি। যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে তারা এটি নিন্দা জানিয়েছেন এবং দ্রুত যারা আসামি আছেন তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের দ্রুত বিচার যাতে সম্পন্ন হয় সেই কথা বলছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ সংবাদ। ঋষান। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম চট্টগ্রামের আনোয়ারতে মা ও মেয়েকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তামিম মাহমুদ। ধসে পড়া বাংলাদেশের অর্থনীতিকে শহীদ জিয়াউর রহমান টেনে তুলেছিলেন বলেই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই কারণেই বাংলাদেশের অর্থনীতি টেকসই। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভিন্ন মতকে সম্মান করতেন বলেই এত জনপ্রিয় ছিলেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এইসব কথা জানান তারা। আমি যে সেপারেট, আমার যে আলাদা আইডেন্টিটি আছে, আমি যে পশ্চিম বাংলার বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক এবং আমার যে আলাদা একটা সত্তা আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে তথ্য, সেই তথ্য দিয়ে। তিনি যত না ছিলেন রাষ্ট্রপতি, যত না ছিলেন রাজনৈতিক নেতা, যত না ছিলেন সামরিক নেতা, যত না ছিলেন সরকার প্রধান, তা সব কিছু ছাপিয়ে গিয়েছে তার সেই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং চর্চার কারণে। প্রস্তাবিত বাজেটের ব্যয়, আয় ও ঘাটতি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা এবং সেই সমালোচনা কিন্তু চলছেই। এর বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জ হবে সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। শেষ পর্যন্ত ঋণের ভার বাড়বে কিনা, খরচ কাটছাট হবে কিনা, এ নিয়েও আছে প্রশ্ন। এসব উত্তর জানবো ফরহাদ হোসেন তালুকদারের বিশ্লেষণে। বৃহস্পতিবার 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এত বড় বাজেট বাস্তবায়ন নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। এর মাঝে যে 7টি প্রশ্ন বড় করে দেখা দিয়েছে সেগুলো নিয়েই আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি ফরহাদ হোসেন তালুকদার। 9,38,000 কোটি টাকা কি খরচ করতে পারবেন অর্থমন্ত্রী? এই প্রশ্নের জবাব জানতে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে 6,31,000 কোটি টাকার কিছু বেশি। অর্থাৎ প্রস্তাবিত বাজেট ব্যয়ের মাত্র 79% বাস্তবায়ন হয়েছে। আমরা যদি গত কয়েক অর্থ বছরে একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো যে বাজেট বাস্তবায়নের হার 80%-এর ঘরেই আটকে আছে। সেই হিসেবে বলা যায় এবারও হয়তো শেষ পর্যন্ত এমন ব্যয় হতে পারে। রাজস্ব আয়ের লক্ষ্য কি অর্জন হবে? এখানেই সবচেয়ে বেশি চাপের মুখে থাকবেন আমাদের অর্থমন্ত্রী। নতুন বাজেটে তিনি রাজস্ব আয়ের লক্ষ্য ধরেছেন 6,95,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের টার্গেট দিয়েছেন 6,04,000 কোটি টাকা। যদিও চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল এই 6 মাসে রাজস্ব বোর্ড তার লক্ষ্যমাত্রার চেয়ে 1 লাখ কোটি টাকার বেশি ঘাটতিতে আছে। সেই হিসেবে আসছে অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত আয় করতে হবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এত বড় ঘাটতি কিভাবে পূরণ হবে? ঘাটতি পূরণে দেশীয় উৎসের চেয়ে বিদেশি উৎসের দিকে বেশি নির্ভর করছেন অর্থমন্ত্রী।
কারণ সংশোধিত বাজেটে বিদেশি ঋণ ধরা হয়েছে 58,000 কোটি টাকা। এটা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে নতুন অর্থ বছরের জন্য 1,09,850 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দেশীয় উৎস থেকে নেওয়া হবে 1,27,000 কোটি টাকা, যার মধ্যে 1,12,000 কোটি টাকা নেবেন ব্যাংক থেকে। কিন্তু ব্যাংক থেকে কি এত ঋণ পাবেন অর্থমন্ত্রী? বর্তমানে ব্যাংকের যে ভঙ্গুর পরিস্থিতি এবং চলমান অস্থিরতা, তাতে এই ঋণ নেওয়াটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ব্যাংকগুলো বিপুল পরিমাণ খেলাপি ঋণে আক্রান্ত হয়ে আছে। এমন পরিস্থিতিতে সরকার যেহেতু এবারে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণের চাহিদা বাড়তে পারে। তখন সরকারের বেশি ঋণ চাহিদা বিনিয়োগ ব্যাহত করবে। তবে কি সরকার টাকা ছাপাবে? সম্ভাবনা একেবারে যে নেই তা বলা যাবে না, কারণ এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করেছে। তারও আগের সরকারের সময় বাজেট ঘাটতি মেটাতে টাকা ছাপানোর খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। তবে বর্তমান অর্থমন্ত্রী অবশ্যই স্পষ্ট করে বলে দিয়েছেন টাকা ছাপানোর দিকে তিনি যাবেন না। তাহলে কিভাবে মেটাবেন বিপুল এই ঘাটতি? দেশীয় এবং বিদেশি উৎসের উপরই নির্ভরশীল হতে হবে। কোনো কারণে যদি প্রত্যাশা অনুযায়ী এই দুই খাত থেকে ঋণ না মেলে, তখন হয়তো বাজেট কাটছাট করতে হবে। আর এই কাটছাটের খরচটা নেমে আসে উন্নয়ন ব্যয়েই। কারণ পরিচালন ব্যয় কমিয়ে আনা অতটা সহজ নয়, কারণ সেখানে সরকারের সুদ পরিশোধ ব্যয় থাকে, ভর্তুকির চাপ থাকে, সরকারি কর্মচারীদের বেতন ভাতা দিতে হয়। এখানে বাকি রাখার কোনো সুযোগ নেই। তাই তো উন্নয়ন ব্যয় কাটছাট করা হয়। 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার ব্যয় পরিকল্পনা থাকলেও 30,000 কোটি টাকা কমিয়ে তা 2 লাখ কোটি টাকা করা হয়েছে। নতুন বাজেটে এত কর ছাড় কেন? স্থানীয়ভাবে উৎপাদিত টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদনে কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও নিত্যপণ্য সহ আরও অনেক খাতে কর ছাড় দেওয়া হয়েছে। এর ফলে কি হবে? এসব পণ্যের বিক্রি বাড়বে, তাতে করে ভোগ ব্যয় বাড়বে, আর সেই ভোগ ব্যয়ের উপর ভিত্তি করেই এবার অর্থনীতিতে চাঞ্চল্য ফিরিয়ে আনতে চান অর্থমন্ত্রী। নতুন অর্থ বছরে বড় রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআরকে, কিন্তু বিশাল এই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। আর ঘাটতি পূরণে মাঝপথে অব্যাহতি তুলে নিলে আস্থা হারাবে সরকার। বিস্তারিত মাঝহার মাহবুবের প্রতিবেদনে। প্রত্যেক বাজেটে রাজস্ব আহরণে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, কিন্তু ঘাটতি থাকায় বছরের মাঝামাঝিতে কমিয়ে দেওয়া হয় লক্ষ্যমাত্রা। এরপরেও এনবিআরের পিছু ছাড়ে না ঘাটতি। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘাটতি 2025-26 অর্থ বছরে। শুধুমাত্র লক্ষ্যমাত্রা কমিয়ে দেয়াই নয়, অধ্যাদেশ জারি করে সরকারকে কখনো তাৎক্ষণিক তুলে নিতে হয়েছে নানা অব্যাহতি। ভ্যাট শুল্ক বসাতে হয়েছে পণ্য ও সেবার ওপর। 2025 সালের জানুয়ারিতে দুটি অধ্যাদেশেই শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সরকার, যার তালিকায় ছিল মোবাইল, ইন্টারনেট ও আমদানিকৃত ফলসহ শতাধিক পণ্য ও সেবা। নতুন অর্থ বছরেও এনবিআরের সামনে 6,04,000 কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট খেলে পুরনো পথেই সরকারকে হাঁটতে হতে পারে বলে শঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। ঋণ নেওয়া তো এত সহজ না, কারণ বিদেশিরা আপনাকে ঋণ দেওয়ার আগে অনেক কিছু চিন্তা করে দিবে। বাজেট সহজে খুব বেশি জায়গায় কমাতে পারবে না, কারণ রাজনৈতিক সরকার প্রতিশ্রুতি আছে, মানুষ এক্সপেকটেশন আছে। তাহলে একটা রিস্ক থেকে যায়, তখন হয়তো আবার ওই করের জায়গাটায় কোনো আনএক্সপেক্টেড পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা এসআরও অথবা অন্যান্যভাবে কর নতুন করে আরোপ বা করের বোঝা বাড়ার সুযোগ হতে পারে। আমরা আশা করব সেটা যাতে আগামী 1 বছরের না হয়। তবে বিনিয়োগ বাড়াতে সরকারের নানামুখী ছাড়কে যৌক্তিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। উচ্চ টিডিএস হার কর কাঠামোর সাথে যায় না, তো যদি আমার টিডিএস হার কমেও দিনের শেষে যদি তার লাভ হয়, তাহলে আপনি তো লাভের উপর আয়কর পাবেনই। হঠাৎ করে না আবার কি পার্লামেন্টে গিয়ে এটা আবার কি ছাড়টা উইথড্র করে নেয় আর কি। সো যার ফলে একটা লং টার্ম আস্থার সংকট তৈরি হবে যে আমরা যে পলিসিগুলো নিই, পলিসিগুলো কনসিস্টেন্ট না, ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্ল্যান। এখন সরকার যখন এটা বাস্তবায়ন করবে, তখন ঠিকাদারকে দেবে টাকাটা। যদি আপনি পুরো টাকাটা খরচ করতে পারেন, ধরেন 1 লাখ কোটি টাকা যেটা অতিরিক্ত টার্গেট ধরেছে, ওই 1 লাখ কোটি টাকা খরচ করতে পেলে সরকারের টেবিলেই তো আপনার ধরেন 15,000 কোটি টাকা ঢুকে যাবে। সকল সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠান কিংবা লেনদেনের সঙ্গে রাজস্ব বিভাগকে সংযুক্ত করতে পারলেই ঘাটতি পূরণ সম্ভব বলে মত অর্থনীতিবিদদের। মাঝহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে তথ্য সম্প্রচার খাতের সংস্কার একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এখন বলেন না, এটা আমরা মানব না,
এটা ভোট করার জন্য আপাতত আমরা সই করেছিলাম। এটা কি কোনো দায়িত্বশীল, সৎ, সিনসিয়ার পলিটিক্যাল পার্টির কোনো বক্তব্য হতে পারে পার্লামেন্টের মতো জায়গায়? জাতি সাক্ষী হয়ে গেছে যে দেশের প্রধান দল যদি জাতির কাছে দেওয়া অঙ্গীকার না মানেন, ওয়াদা রক্ষা না করেন, এই দ্বিচারিতা যারা করে তাদের কাছে কোনো সংস্কার আশা করা যায় না। তারা তাদের দলের স্বার্থে, দলীয় উদ্দেশ্য হাসিলের জন্য এই সব রাজনীতির মারপ্যাচ, শুভঙ্করের ফাঁকিগুলো জাতির সামনে দিয়ে যাচ্ছেন। তবুও যেহেতু আজকে প্রসঙ্গটা হলো তথ্য সম্প্রচার, জাতির রাজনৈতিক সংস্কার হয়নি, জুডিশিয়াল রিফর্ম হয়নি, অ্যান্টি কারাপশন কমিশন বলেন, আপনি পাবলিক সার্ভিস কমিশন বলেন, সমস্ত কনস্টিটিউশনাল পোস্টের সংবিধানের সংস্কারের প্রস্তাব ছিল, একটাও মানা হয় নাই। আর যেসব নোট অফ ডিসেন্ট বিএনপির আছে, জাতিকে বোকা বানানোর জন্য দেখে না, সুন্দর করে বলেন ওই ঐক্যমত্য কমিশনের লাল বইটা হাতে থাকে পার্লামেন্টে, বলে আমরা জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব। কি দর্শক, জাতীয় প্রেস ক্লাবে কথা বলছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম। বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা সই আজই হবে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চুক্তির জন্য মুখিয়ে থাকা ট্রাম্পের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ কবে থামবে এ নিয়ে যখন উদ্গ্রীব বিশ্ববাসী, তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইরান সরকার কিংবা মধ্যস্থতাকারী পাকিস্তান, তিন পক্ষ থেকে আসতে থাকে ভিন্ন ভিন্ন বক্তব্য। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আগামী 24 ঘন্টার মধ্যেই হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তির সমঝোতা। স্মারক সই নিয়ে পোস্ট দেন ট্রাম্পও। তবে সব দাবিকে উড়িয়ে দিয়ে ইরান সাফ জানিয়ে দেয়, রোববার সই হবে না কোনো চুক্তি। ইরান নাকচ করে দেওয়ার পরও ট্রাম্প বলছেন, রোববারই সই হবে স্মারক, সবার জন্য খুলে দেয়া হবে হরমুজ প্রণালী। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি। চুক্তিটি রোববার সই হওয়ার কথা রয়েছে। এটি সই হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেয়া হবে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক আগের প্রশাসনগুলোর তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, আর কোনো পারমাণবিক অস্ত্র চায় না তেহরান। এছাড়া উপযুক্ত সময় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কাজ করবে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এই চুক্তি সহজে না হলে বিকল্প পথ বেছে নেবে ওয়াশিংটন। এই চুক্তি সই হলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ভালো হবে। তবে প্রক্রিয়াটি যদি দ্রুত, সহজ ও ভালোভাবে এগিয়ে না যায়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে চূড়ান্ত বিকল্প রয়েছে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের পুরো বিপরীত দাবি করছে তেহরান। ইরান আবারও নিশ্চিত করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি সইয়ের কোনো সম্ভাবনাই নেই। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইঙ্গিত দিয়েছেন, এমন চুক্তি আগামী কয়েকদিনের মধ্যেই সই হতে পারে। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।